আসসালামু আলাইকুম। আজ 31 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 17 চৈত্র 1432 বঙ্গাব্দ, 11 শাওয়াল 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভারত থেকে এলো 7,000 টন ডিজেল। বরগুনায় জ্বালানি সংকট চরমে। সাবেক এমপি স্ত্রীর আত্মহত্যার চেষ্টা। বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত। আমতলীতে 100 টাকার জন্য তরুণ খুন। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার। খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে 7,000 টন ডিজেল। এর ফলে মার্চ মাসে ভারত থেকে 22,000 টন ডিজেল আমদানি করা হলো। আজ সকাল 9টায় এই চালানটি পৌঁছেছে। পার্বতীপুর পদ্মা ওয়াল পিএলসি রেড হেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, শনিবার সকাল 7টায় পাইপলাইনের মাধ্যমে 7,000 টন ডিজেলের চালান বাংলাদেশে আসা শুরু হয়। 146 ঘণ্টা সময় নিয়ে ভারতের নুমলীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে তা মঙ্গলবার সকাল 9টায় পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে 11 মার্চ প্রথম দফায় বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে 5,000 টন ডিজেল আসে। দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও 10,000 টন ডিজেল আসে। সব মিলিয়ে মার্চ মাসে 3 ধাপে 15,000 টন এবং সর্বশেষ 7,000 টন সহ 22,000 টন ডিজেল আমদানি হয়েছে। বরগুনায় জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। বরগুনার একমাত্র ফিলিং স্টেশন S&Bতে শতাধিক গাড়ি রেখে মালিকরা চলে গেছেন। সকাল থেকে পেট্রোল, ডিজেল, অকটেন কিছুই নেই। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। পেট্রোলের অভাবে বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। রেন্টেকারের চালকরা বেকার হয়ে পড়েছেন। ফিলিং স্টেশনের মালিক সমীর রায় জানিয়েছেন, বরগুনা যে পরিমাণ জ্বালানির চাহিদা রয়েছে তার 3 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। একদিন পেট্রোল দিলে আরেক দিন অকটেন আসে। তারা মাত্র 5,000 লিটার অকটেন বা পেট্রোল পান। তা দিয়ে প্রত্যেককে 200 টাকার অকটেন বা পেট্রোল দিতে পারলেও শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে। অনেকে লাইনে গাড়ি রেখে চলে গেছেন। সোমবার রাতে অকটেন আসায় কয়েকজনকে দেয়া গেছে। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে গাড়ির মালিকরা হট্টগোল শুরু করে। একাধিক গাড়ির মালিক মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে পেট্রোল পাম্পে হাজির হয়েছেন। জ্বালানি তেলের অভাবে তারা গাড়ি চালিয়ে আসতে পারেননি। দিনাজপুরের হিলিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক শিমু। সোমবার সন্ধ্যায় তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সংসার জীবনের নানা সমস্যা নিয়ে পোস্ট করেন। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাত 8টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। তিনি বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছেন। শিবলি সাদিক দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি দিনাজপুরের পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী। খাদিজার পরিবার সূত্রে জানা গেছে, গত কিছুদিন যাবৎ তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে সোমবার তিনি মাত্রাতিরিক্ত ওষুধ পান করে অসুস্থ হয়ে পড়েন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আত্মগোপনে রয়েছেন শিবলি সাদিক।
এরপর থেকেই দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক শিমু দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। 2019 সালের 8 জুন শিবলি সাদিক তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাদিজা মল্লিক শিমু তার পেজে লিখেছেন, আমি যথেষ্ট স্ট্রং ছিলাম। আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ 7 বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের 2-3 মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত। আমি শান্তিতে ঘুমাতে চাই। আজ আমার এই অবস্থার পিছনে শিবলি সাদিক, তার রক্ষিতা ববি ইসলাম এবং শামীম রতন আমজাদ সহ আরও অনেকেই দায়ী। তিনি আরও লেখেন, আমি যদি হেরে যাই, আমার হয়ে তোমরা তো সব জানো, সব প্রমাণ বাবা মা আত্মীয় স্বজনের কাছে আছে। তোমরা শিবলি সাদিককে ছেড়ো না। আমার সঙ্গে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি সেই ধরনের মেয়ে নই যে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইব। কিন্তু আমার 7 বছরের ইফোর্টকে ওই জানোয়ার শিবলি বলে। আমি মন থেকে করিনি, বা যা করেছি সেটা আমার দায়িত্ব। মেয়ের জন্য দোয়া করে তিনি লিখেছেন, স্নেহা, তোমার জন্য আমার দোয়া। মা, তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আম্মু আব্বু, আমাকে মাফ করে দিও। আমি আপনাদের অনেক ভালোবাসি। আমার এই মৃত্যুর জন্য শিবলি সাদিক, তার রক্ষিতা ও শামীম দায়ী। আমার এই সিদ্ধান্ত একদম ভুল, আমি জানি, কিন্তু তাদের অনেক টাকা আছে, এসব ধামাচাপা পড়ে যাবে। 2011 সালে শিবলি সাদিকের সঙ্গে পারিবারিকভাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বিয়ে হয়। পারিবারিক দ্বন্দ্ব ও বনিবনা না হয় রাজধানীর ধানমন্ডিতে উভয় পরিবারের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে 2016 সালে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। 2019 সালে তিনি খাদিজার সঙ্গে দ্বিতীয় বিবাহ আবদ্ধ হন। বাকেরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাইদুল ইসলাম সজীব রঙ্গশ্রী ইউনিয়নের লোসনাবাদ গ্রামের বাসিন্দা এবং সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সোমবার রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার সকালে নিজেদের জমিতে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করলে একই এলাকার প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে 8-10 জন ভাড়াটে হামলাকারী এসে তাদের উপর হামলা ও ভাঙচুর করে। হামলায় সজীব গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সজীবের বাবা আবুল হোসেন খান, মা পিয়ারা বেগম সহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে 8 জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। ধানের কুড়া ক্রয়ের 100 টাকার জন্য পোশাক শ্রমিক সজীব আকুন ও তার পরিবারের 6 জনকে কুপিয়ে জখম করে প্রতিবেশী সোনামিয়া পেদা ও তার লোকজন। ঘটনার 10 দিন পর সোমবার দুপুরে আহত পোশাক শ্রমিক সজীব আকুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের আইনালী আকুন প্রতিবেশী সোনামিয়া পেদার কাছ থেকে 700 টাকার 2 মণ কুড়া ক্রয় করেন। সোনা মিয়া পেদা ওই কুড়া বাবদ বাজার মূল্যের চেয়েও আরও 100 টাকা দাবি করেন। এ নিয়ে বৃদ্ধ আইনালী আকুনের সঙ্গে গত 5 মার্চ সোনা মিয়া পেদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোনা মিয়া পেদা প্রতিবেশী আইনালী পেদাকে মারধর করেন। এ ঘটনার জের ধরে গত 21 মার্চ ঈদুল ফিতরের দিন সকাল 10টার দিকে আইনালী আকুনের 3 ছেলে তার বাবাকে মারধরের বিষয়ে সোনা মিয়া পেদার কাছে জানতে যান। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার 1 ঘণ্টা পরে সোনা মিয়া পেদার নেতৃত্বে 15-20 জন সন্ত্রাসী আইনালী আকুনের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
তারা আইন আলী আকন, আল আমিন আকন, সজীব আকন ও রোকেয়া বেগম সহ 6 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সজীব আকন মারা গেছেন। অপর আহতরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। গত 22 মার্চ নিহত সজীব আকনের বড় ভাই রুহুল আমিন আকন বাদী হয়ে সোনামিয়া পেদাগে প্রধান আসামি করে 13 জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসলে আলিফ নেমে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 3 দিন পর সোমবার দুপুর 12:30টায় গাবখান চ্যানেল থেকে ওই কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী। শনিবার দুপুর 1:30টার দিকে শহরতলির কিফায়েতনগর এলাকার গাবখান চ্যানেলে গোসলে নেমে নিখোঁজ হন ওই কিশোর। আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার সেলিম চৌধুরীর ছেলে। আলিফ ঈদের 5 দিন আগে ঝালকাঠির কিফায়েতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানত না। আলিফ গোসল করতে নেমে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেন। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে তার মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় মহানগরের জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মৌমিতা নগরীর মুন্সিপাড়ার তরুণ হাওলাদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্নাতক 21 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সন্ধ্যায় মৌমিতা রিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভারত থেকে এলো 7,000 টন ডিজেল। বরগুনায় জ্বালানি সংকট চরমে। সাবেক এমপি স্ত্রীর আত্মহত্যার চেষ্টা। বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত। আমতলীতে 100 টাকার জন্য তরুণ খুন। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ
উদ্ধার। খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।